দেশে আসবে সেটা নিয়ে কাজ করছি। আর পর্দার অন্তরালে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে নির্বাচনটা কিভাবে ভণ্ডুল করা যায়, কিভাবে বানচাল করা যায়, এবং এই নির্বাচন ভণ্ডুল এবং বানচালেরই আমার কাছে মনে হয় এই এই কারণটার জন্য হাদিকে চরম অন্যায়ভাবে প্রাণ দিতে হলো, এই পৃথিবীটা ছেড়ে যেতে হলো। যে ছেলেটার দু চোখ ভরা স্বপ্ন ছিল এই দেশটাকে নিয়ে কাজ করবে। হতে পারে আমাদের এক একজনের আদর্শ এক এক দিকে, কিন্তু আদর্শের কিন্তু রূপ রস গন্ধ একরকম। এই দেশটাকে সেবা করা, এই দেশের উন্নয়ন আনা, এই দেশের গণতন্ত্রকে মজবুত থেকে মজবুততর করা, সেই জায়গাটায় কিছুই করতে পারলো না। যে দু চারটা কথা বললো, সেই কথাটাকেই শত্রুপক্ষ সহ্য করতে পারলো না। এই যে আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা কিসের উপরে এই গণতন্ত্রের কথা বলি আমরা জানি না। যে জেফারসন বলেছিলেন যে তার কথা আমি নাও মানতে পারি, কিন্তু তার কথা বলার অধিকারের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। তার মতের সাথে মিল নাও হতে পারে। তো সেই জায়গায় হাদির কথা মানা তো দূরের কথা, এখনো সেই ইমপ্লিমেন্টের সময় আসে নাই, কিন্তু শুধু কথা বলার জন্যই তাকে চলে যেতে হলো। আপা অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, যদি আমি একটু জানতে চাই যে কথা কি কথা, মানে সেই কথাটা আসলে ওকে আমি ওর সাথে আমি বেশ কিছু টকশো করেছি। সর্বশেষ আপনাদের এখানেই টকশো করেছি ও চলে যাওয়ার, মানে গুলি খাওয়ার 1-2 দিন আগে। আমি এরপরে ওই গুলি খাওয়ার পরে আমি ওকে সব কিছু নিয়ে ওর ব্যাপারে আমার অনুসন্ধান আমার মনে হলো যে ছেলেটা কি এমন দোষ ছিল যে একটা এত টকবগে একটা ছেলে, তাকে চলে যেতে হলো ছোট্ট একটা বাচ্চা রেখে। অনাগত ভবিষ্যৎ, তার স্ত্রীর ভবিষ্যৎ, অনাগত কারণটা খুঁজলেন না? কেন আমি কারণটা খুঁজলাম, খুঁজে আমার প্রথম দিকে মনে হলো যে সে খুব কট্টর ইসলামিক একটা মাইন্ডেড ছেলে ছিল। সে ইসলামিক মাইন্ডটাকে ফলো করতে গিয়ে সে আপনার 71-এর ওই জায়গাটা একটা বিতর্কের, তার কথার মধ্যে বিতর্ক চলে আসছে। সেটা আসলো যখন, তারপরে সে বেশ কিছু স্ট্রেট কথা বলেছিল, এবং এইখানে অনেককেই সে ওইখানে হেয় করার চেষ্টা করেছে, মানে তার কথা বলার থেকে হেয় হওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু পরবর্তীতে সে যখন অনুধাবন করলো, আসলে মানুষ ফিল্ডে না নামলে বুঝে না যে তার অবস্থানটা কোথায়। আমি তার 2-3 মাস আগে থেকে, মানে স্টেপ বাই স্টেপ যদি আমি ফলো করি, আমি ওখানে দেখলাম আমাদের নিরাপত্তার ঘাটতি বা সংকট রয়েছে, আমাদের সরকারের উচিত আমাদের নিরাপত্তা দেওয়া। সরকারের কোনো কনসার্ন নাই। মানে বিষয়টা এরকম যে আমরা জীবিত থাকা অবস্থায় যতটা না আসলে মানুষের কাছে বা সরকারের কাছে গুরুত্বপূর্ণ, আমরা মারা যাওয়ার পরে বা শহীদ হওয়ার পরে আরও বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা বলছি যে জীবিত উসমান হাদির চেয়ে শহীদ উসমান হাদি আরও বেশি শক্তিশালী। এটা শুধুমাত্র তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এরকম হয়। তো এরকম কেন হবে? আপনি কেন তার নিরাপত্তা দিতে পারলেন না? যে উসমান হাদি বারবার বলছিল যে আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, স্ট্যাটাসও দিয়েছিলেন। এক্স্যাক্টলি। এমনকি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি একই কথা বলেছেন, ফেসবুকে ভিডিও দিয়েছেন, পোস্ট করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন জনকে জানিয়েছেন। এবং আমি দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন সময় তার পোস্ট শেয়ার করেছে, তাকে নিয়ে প্রশংসা করেছে। তার মানে কি? তার মানে অবশ্যই তাকে তারা ফলো করে, তাই না? সেই জায়গায় তার নিরাপত্তা দেওয়া হলো না। আজকে প্রধান উপদেষ্টা বলছেন যে আমরা উসমান হাদিকে বিদায় দিতে আসি নাই, আমরা শপথ করতে এসেছি। মানে লোক দেখানো যত কথা আছে মানুষের মন ভুলানোর জন্য সব তারা পারে বলতে, কিন্তু প্রকৃত কাজটা পারে না। এর আগে আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে নুরুল হক নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপর হামলা করলো, তখনও সে একই কথা। মানে এই সরকারের উপদেষ্টারা শুধুমাত্র মুখে মিষ্টি কথা বলে, আসলে তারা কাজ করে না। যদি ওই ঘটনার বিচার হতো, ওই সময় উসমান হাদি ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, আমি ঠিক পাশাপাশি, এবং অনেকগুলো প্রোগ্রামে একসাথে ছিলাম, টক সাথে ছিলাম। আমার একটা স্মৃতি তার সাথে খুব মনে পড়ে। সেটি হলো যে কিছুদিন আগে সিরডাপে একটা প্রোগ্রামে আমি এবং সে পাশাপাশি ছিলাম, হয়তো আপনারা ভিডিও দেখেছেন কিনা। তো তিনি বক্তব্য শেষে যখন চলে যাবেন, তার আগে আমি তাকে বলেছিলাম যে ভাই, এই বিষয়ে মনে হয় আমাদের কথা বলা উচিত, আপনার জায়গা থেকে আপনি একটু সোচ্চার হয়েন। আপনি যেহেতু এই ধরনের ফ্যাসিজম এবং যারা ফ্যাসিস্ট তাদের ব্যাপারে আপনি অনেক বেশি সোচ্চার। আমি তাকে বলেছিলাম যে আওয়ামী লীগ একটি প্ল্যান নিচ্ছে, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগ রূপে বা জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারবে না, তো সেক্ষেত্রে এখন আওয়ামী লীগ আবার স্বতন্ত্র লীগ রূপে, আওয়ামী লীগের যারা দামি এমপি ছিল, পদধারী নেতা ছিল, তারা স্বতন্ত্রভাবে ফিরতে চায়।
তো আমার মনে হয় যে আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে একটু সোচ্চার হওয়া দরকার যে বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি যখন বিদায় নেবেন তখন আমাকে বলে গেলেন যে রাশেদ ভাই আপনি ঠিক বলেছেন, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। এরপরে তার সাথে আমার কোনো কথা হয়নি, দেখা হয়নি। এই যে শেষ দেখা, শেষ স্মৃতি, তিনি আমাকে বলে গেলেন যে কাজ করবেন, তো তার সেই অসমাপ্ত কাজগুলো আমাদের সবাইকে করতে হবে। আজকে যে আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে তিনি খুন হয়েছেন, অনেকে ভোটের কারণে আওয়ামী লীগ ছাত্রলীগকে ক্ষমা করে দিচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে যে তোমরা থাকো, কোনো সমস্যা নেই, আমাদের সাথে থাকো। আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে। আওয়ামী লীগের যারা ডামি এমপি ছিল তাদের কাছ থেকে, একটু শেষ করে 1 মিনিটে, আওয়ামী লীগের যারা ডামি এমপি ছিল তাদের কাছ থেকে এই ফেসিবাদ বিরোধী শক্তির বিভিন্ন দলের নেতারা টাকা পয়সা নিচ্ছে, ডামি এমপির কাছ থেকে টাকা নেয়, তাকে প্রটেকশন দেয়, তার নামে কোনো মামলা হয়নি। ঝিনাইদহ 2 আসনে যেখানে আমার জন্মস্থান, সেখানে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, আক্রান্ত হয়েছে, তবুও কোনো মামলা হয়নি। এখনো পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এই ডামি এমপিরা পালতেছে, কোনো মামলা হয় না, বিচার হয় না, এরা নাকি আবার নির্বাচন করবে। ঠিক সারা দেশে আওয়ামী লীগের এই ধরনের যারা ডামি এমপি ছিল, যারা আওয়ামী লীগের নেতা, এদেরকে বলা হচ্ছে কারো কারো নাকি ক্লিন ইমেজ, এদেরকে নির্বাচনের সুযোগ দিবে। তো যে ছাত্রলীগ, যে আওয়ামী লীগ আমার ভাই উসমান হাদিকে এইভাবে শহীদ করলো, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের পক্ষে ইনিয়ে বিনিয়ে যারা কথা বলবে, আমি মনে করি দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। একজনের সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন দেখেন রাজনীতিবিদরা এখন মানে যে কাজটা শুরু করেছে যে তারা 85%কে ইগনোর করে তারা 15%কে গুরুত্ব দিচ্ছে। তো আমাদের রাজনীতিবিদরা আসলে ভুলেই গেছে যে এদেশের 80% মানুষ রাজপথে নেমে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই গণ অভ্যুত্থানের শক্তির উপর যদি আমরা দাঁড়িয়ে থাকি, বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ ফিরতে পারবে না। ওই আধিপত্যবাদ ভারতের যে রাজনীতি, আওয়ামী লীগের তোষণ করার রাজনীতি, ওই রাজনীতি ফিরতে পারবে না। আর যখন আপনি এই 15%কে তোষণ করার রাজনীতি বা ভোটের চিন্তা করবেন, বিশ্বাস করেন এই 85% বা এই 85% আপনার কাছ থেকে সরে যাবে। সুতরাং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভোটের জন্য আওয়ামী লীগকে প্রোটেকশন দিব, তাদের কাছ থেকে টাকা পানি খানা পিনা খাবো, নাকি আমরা এই ফেসিবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে উসমান হাদি যেভাবে সোচ্চার ছিলেন সেভাবে আমরা ঠিক সোচ্চার থাকবো, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। রাশেদ খান, আমি যে প্রশ্নটা আপনি করবো যে হাদি হত্যার ঘটনা যার নাম আসছে, যে ছাত্রলীগের নাম আসছে এবং ভিডিও ফুটেজ আপনি দেখছেন যে তার সাথে মিটিং করা, বসা, তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তার সাথে ওঠা বসা ওই পর্যন্ত গেল, এই দায়টা আসলে কে নিবে, কিভাবে গেল? দেখেন আমরা যতগুলো মানে বড় মানুষ, মানে নেতা বলেন বা প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের বা বড় দলের নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ঠিক কাছের মানুষ এইভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে। যদি আপনি দেখেন শেখ মুজিব, তার ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটলো, পাকিস্তানে দেখেন সেখানে যারা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অন্যান্য দেশে, এমনকি আপনার ইন্ডিয়াতে, ঠিক উসমান হাদির সাথে ছাত্রলীগকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যেটা আপা বলছিলেন, উসমান হাদি অল্প কয়েকজন মানুষকে নিয়ে তিনি গণসংযোগ করতেন। তার মানে এটা মাস্টার প্ল্যান ছিল। একটু শেষ করি, এটা একটু শেষ করি। না না, আমার আরেকটা একটু একদম ক্লিয়ার, এটা উত্তর হয়নি, আমার শেষ হয়নি। তো এই ছাত্রলীগকে ঢুকিয়ে দেওয়া হলো, তার সাথে সপ্তাহখানিক ধরে গণসংযোগ করলো এবং তারা বলতে থাকলো যে ভাই আপনার সাথে আছি, আপনার সাথে জীবনেও থাকবো, মরণেও থাকবো। এইভাবে তার বিশ্বস্ত হলো, বিশ্বস্ত হয়ে এইভাবে গুলি করলো। দেখেন এটা অবশ্যই মাস্টার প্ল্যান। ওই শুক্রবারের নামাজের পরে তারা 2 ভাই যাচ্ছিলেন, অর্থাৎ রাস্তাঘাট ফাঁকা, গুলি করলো, সাথে সাথে ময়মনসিংহ চলে গেল, সীমান্ত খোলা, সীমান্ত দিয়ে ভারতে চলে গেল, সেফ হোমে আশ্রয় পেল। অবশ্যই মাস্টার প্ল্যান। আপনার প্রশ্ন মনে হয় আরেকটা বাকি। আচ্ছা, ওটা আমি পরে করবো, যেহেতু আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। তার আগে মনিয়াপা, এই যে ছাত্রলীগ ঢুকিয়ে দেওয়ার বিষয় যেটা নিয়ে আসলেন, এটা শুধু এইখানে না তো, এটা তো তার মানে এটা হচ্ছে সব পার্টিতে হচ্ছে। আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমি একটু সময় নিয়ে উত্তর দিতে চাই। দেখেন আমাদের রাজনীতিটা না আসলে নোংরা হতে হতে চরম পর্যায়ে চলে গেছে। আমরা একটা মানুষকে চরম এটা বলার অপেক্ষা রাখি না যে আওয়ামী লীগ কী করেছে আমাদের সবার সাথে, কিন্তু যখন আমরা খাতির দিতে যাই বা তারা আসে, আমরা কিন্তু অকপটে নিজের করে নিতে কোনো দল, আমি কিন্তু বলবো না এখানে প্রশ্নটা এই জায়গাটা এমনি হচ্ছে, কোনো দল আপনার এখানে পিছায় নাই, যে যার মতো, কি নতুন দল, কি পুরান দল, কি বাম, কি ডান, কি মধ্য, আপনার এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের অবক্ষয়, এটা শুধু জাতির অবক্ষয়। আমরা নিজের স্বার্থটা এত ভালো বুঝি। আজকে যদি হাদি
ওই জায়গায় যদি চুলচেরা হিসাব করতো যে হ্যাঁ আমার দল ছোট, যেটা হাদি বলতো, হ্যাঁ আমি কয়টা ভোট পাবো, যা পাবো ওইটাই আমার লাভ, আমাকে যে কয়টা মানুষ পছন্দ করে, ও কিন্তু এইভাবে কথা বলতো। কিন্তু ওইখানে কিন্তু ও কি জানেন না যে এই ছেলেটা ছাত্রলীগ থেকে আসছে? অবশ্যই জানে। ও যেহেতু ওর দল করে নাই, হঠাৎ করে একটা লোক খাতির দিয়ে আসলো, তার খবরটা জানা মিনিমাম, তার আগে অনেকেই বলছে যে দেশের প্রধান উপদেষ্টা বলে যে নির্বাচনের আগে বড় কোনো ঘটনা ঘটতে পারে, সেখানে তো বলার অপেক্ষা থাকে না। আমি, আপনি বা রাশেদ, আমরা কেউই নিরাপদ না, যার যার জায়গা থেকে। যে কাউকে লাশের দরকার, যারে পাইলো তারাই নিয়ে গেল, কাউরে পাইলো না, টার্গেট মতো পাইলো না, টার্গেটের বাইরে একজনে নিল। তো এখন এই যে এই জায়গাটায় আমরা ভোটের রাজনীতি করতে গিয়ে চরমভাবে এইখানে আমাদের নিজেদের স্খলন হচ্ছে। এই স্খলনটা আমরা যদি রুখতে না পারি, আপনি আমার সঙ্গে মিললে যাকে বলতাম না যে আওয়ামী লীগের সঙ্গে যারা মিলে তারা বন্ধু সঙ্গী, আর যারা মিলে না তারা জঙ্গি। এটা আওয়ামী লীগ 15.5 বছর কিন্তু জনগণের উপর রুলার স্টিম দিয়ে বুঝাই দিয়ে গেছে। ঠিক একই অবস্থায় এখন হয়তো রুলার স্টিমটা ওরকম নাই, কিন্তু স্টিমটা আছে, আপনার স্টিমটা আছে, যেটা যে তাপটা সবাই নিতে নিতে হাদি চলে গেল। আপনি যদি বিশ্বাস করতো, আর এইখানে আমি মনে করি ও তো হলো পেশাদার খুনি, পয়সার বিনিময়ে সে খুন করছে, তার কোনো আত্মীয় নাই, রক্ত নাই, কিচ্ছু নাই, ও যেখানে টাকা পাবে সেটা করবে। আমাদের কথা হলো এটা করালোটাকে। আপনি দেখেন ঘটনাটা ঘটার পরে হঠাৎ করে একটা দল বিএনপির উপর দিয়ে দায় চাপালো, সাথে সাথে বলা নাই কওয়া নাই, দায় চাপায় ওই টাইমটার মধ্যে আপনার খুনিকে কিন্তু অন্য গ্রুপ বা যে গ্রুপ, ওই গ্রুপ কারা করেছে জানি না, গ্রুপটা একদম সীমানা পার করে দিয়ে দিল। অথচ আমরা এখন দেখি কোন দিক দিয়ে গেছে, কোথায় জুলকার নাইন সাহেব, সে যদি বিদেশে বসে এতগুলা পয়েন্ট পায়, আপনি ঘরে বসে কেন পান না? আপনার আইন শৃঙ্খলা বাহিনী তো তাকে দিচ্ছে, নইলে সে পাবে কিভাবে? তাহলে সে এতগুলো পাচ্ছে, আমরা পাচ্ছি না। এবং আমরা যদি তাকে পাইতাম, কিভাবে পাইতাম তা জানেন? তার লাশটা পাইতাম। কারণ এই বাংলাদেশের, আমি লাইনটা শেষ করি, বাংলাদেশের সিস্টেমে কোনো মানে কুখ্যাত ব্যক্তিকে সাথে হাতে হাতে পাওয়া যায় না। তার কাছ থেকে তার উইটনেস নিবে, তার কাছ থেকে তার জবানবন্দি নিবে, এটা পাওয়া যায় না। এটা পাওয়ার আগে তাকে মেরে ফেলা হয় যাতে কথাগুলো না বের হয়। তাহলে এরকম যদি হয়, তাহলে এই দেশে তো জীবনযাপন করাও বিশাল একটা ব্যাপার। ধন্যবাদ আপা। আসবো আপনার কাছে। রাশেদ খান, এর আগে আপা একটা বিষয় বলে গেছেন, আমি একটু মিস করে গেছি, সেটা নির্বাচন ভণ্ডুল এবং বানচালের একটা উদ্দেশ্য এই হাদি হত্যা। এটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। দেখেন, আমি অনেকবার বলেছি, আপা আমাকে এই রুমে ঢোকার আগে প্রশ্ন করছিল, রাশেদ তুমি যে এটাকে বললা যে আওয়ামী লীগের প্ল্যান 50 জনকে হত্যা করবে, তো আমি আপাকে যে উত্তর দিয়েছিলাম আপনাকেও একই কথা বলি। সেটি হলো, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করার জন্য যদি আরও 2000 মানুষকে হত্যা করা লাগে, আওয়ামী লীগ সেটি করবে। এবং আওয়ামী লীগ সে ধরনের দল। এত বড় গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের পতন, এত মানুষের রক্ত, এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, এরপরে দিল্লিতে পলাতক ফ্যাসিস্ট হাসিনা এখনো পর্যন্ত মাপ চেয়েছে, আওয়ামী লীগের কোনো হাইকমান্ডের নেতা মাপ চেয়েছে? চায়নি। দুঃখ প্রকাশ করেছে, অনুতপ্ত বোধ হয়েছে তাদের মধ্যে? হয়নি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ব্যাক করার জন্য এই 50 জন একটি সংখ্যা মাত্র, যে আওয়ামী লীগ 50 জনকে হত্যা করতে পারে, 50 জন প্রার্থীকে। কিন্তু এই সংখ্যাটা আরও বাড়তে পারে, এটা 2000 হতে পারে, এটা আরও বেশি ভয়ানক পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করতে পারে। অর্থাৎ আওয়ামী লীগকে বিশ্বাস করে কোনো লাভ নাই। যার প্রমাণ ওসমান হাদি এই ছাত্রলীগের মাস্তানদেরকে, গুন্ডাদেরকে, হয়তো তিনি পরিচয় জানতেন না, হয়তো মনে করেছিলেন যে নিরপরাধ নিরীহ আওয়ামী লীগ, যার পক্ষে তিনি সবসময় বলেছেন যে আওয়ামী লীগের যারা অন্যায় করে নয় তাদের সাথে আমরা জুলুম করব না। কিন্তু কি হলো, সেই ছাত্রলীগ তার সাথে খেলো, একসাথে বসলো, গণসংযোগ করলো এবং মাথায় গুলি করলো। সর্বশেষ তিনি শহীদ হয়েছেন। আওয়ামী লীগ এতটাই জঘন্য দল। দেখেন, 96 নির্বাচনে শেখ হাসিনা, আগে আওয়ামী লীগকে বলা হচ্ছিল যে, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ হলো যে আওয়ামী লীগ আসলে ভারত তোষণ করে এবং আওয়ামী লীগ আসলে এদেশের এক ধরনের ধর্মনিরপেক্ষ দল। শেখ হাসিনাকে বুদ্ধি দেওয়া হলো যে এখন হাসিনাকে মানে এক ধরনের ক্যারেক্টার ধারণ করতে হবে, ইসলামকে ধারণ করে। সে জায়গায় শেখ হাসিনা কি বলল? সে কিন্তু বলল যে আমাদের অতীতের জন্য আমরা ক্ষমা চাই, আমরা ভালো হয়ে গেছি। সে হাতে তসবি, মাথায় ঘুমটা দিয়ে সে কিন্তু জনগণের কাছে ক্ষমা চাইলে জনগণ ক্ষমা করে দিল, তাই না? এরপরে কি করলো? এরপরে জোরপূর্বক ক্ষমতায় আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, বাংলাদেশে গণহত্যা পরিচালিত হলো। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে প্রথম গণহত্যা, বাংলাদেশে প্রথম গণতন্ত্রকে ভণ্ডুল করেছে শেখ মুজিব।
এরপরে তার কন্যা শেখ হাসিনা। তো এই আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা এই আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগকে সুযোগ দিবে, আওয়ামী লীগের নেতাদের নিয়ে মঞ্চে বক্তব্য দেওয়া হবে যে এই চেয়ারম্যান আমার সাথে, অমুক আমার সাথে, হ্যাঁ সব আওয়ামী লীগ আমার সাথে। ভাই যদি আপনার সব আওয়ামী লীগ আপনার সাথে হয়, তাহলে এদেশের গণঅভ্যুত্থানের সব শক্তি, সাধারণ মানুষ সব আপনার বিরুদ্ধে যাবে। সুতরাং আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসলে কি চান। এই মুহূর্তে আমাদের কোনোভাবেই এই গণঅভ্যুত্থানের বিপক্ষে শক্তির সাথে হাত মিলানোর, লেয়াজু করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমিও বলি, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, সামাজিক কারণে যে সকল আওয়ামী লীগ ছিল, ভোট দিয়েছে, অন্যায় করণে, অপরাধ করণে, এদের কোনো বিচার করব না, করার দরকার নেই, জুলুম করব না। কিন্তু এদেরকে তো আসলে ওইভাবে থাকতে হবে। শেখ হাসিনা যদি দিল্লি থেকে চক্রান্ত করে আর ওই শেখ হাসিনার ফাঁদে যদি পা দেয় কেউ, তাহলে কি জনগণ তাকে ছাড়বে? ধন্যবাদ রাশেদ খান। মনিয়াপা, আমি আসতাম যেটা রাশেদ খান একটা বিষয় তুলে এসেছেন, 50 জন একটা হিট লিস্টের যে তালিকার যে বিষয়টা, বেশ কয়েকজনের নামও আসছে হিট লিস্টে, কার কার নাম আছে এক্ষেত্রে। তো শঙ্কার যে মাত্রাটা সেটা তো রয়েই গেল এবং বাড়ছে, এবং আমাদের যে আইন শৃঙ্খলা যে অবস্থা, এটা নিয়ে